আপনারা হয়তো অনেকেই জানেন না গোলাপ জামুন আর পান্তুয়ার মধ্যে পার্থক্যটা কোথায়। পার্থক্য শুধু টেস্টের ওপরে, দেখতে কিন্তু একই রকম। তো বন্ধুরা, আপনারা বিয়ে বাড়িতেও দেখবেন হট গোলাপ জামুনের স্টল থেকে গোলাপ জামুন আপনারা খেয়েছেন, কিন্তু একবার ভেবে দেখুন গোলাপ জামুন আর পান্তুয়া যদি সম্পূর্ণ আলাদা হয় তাহলে গোলাপ জামুনের রেসিপির সঠিক প্রসেসটা কি। আজকেই কিন্তু ভিডিওতে গোলাপ জামুনের সঠিক প্রসেসটাই দেখাবো। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো গোলাপ জামুন কিভাবে তৈরি করতে হয়, একদম দোকানের মতো করে পারফেক্টলি কিভাবে করতে হয়। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে পান্তুয়া আর গোলাপ জামুন দেখতে কিন্তু একই রকম। আপনারা অনেকেই হয়তো মনে করেন যে গোলাপ জামুন আর পান্তুয়া একই জিনিস, কিন্তু আমি বলবো একদম সম্পূর্ণ আলাদা। গোলাপ জামুনের প্রসেস একদম সম্পূর্ণ আলাদা, পান্তুয়ার প্রসেস কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা দেখতে একই রকম কিন্তু খেতে দুটো দুরকম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পারফেক্টলি একদম সঠিক পদ্ধতিতে সহজভাবে একদম গোলাপ জামুনটা কীভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এখন কিন্তু গোলাপ জামুনের স্টলটা বিয়ে বাড়িতে খুব বেশি পরিমাণে হয়। গোলাপ জামুনটা খেতে খুবই ভালো লাগে, এটা কিন্তু হট গোলাপ জামুন। এই গোলাপ জামুনটাকে গরম অবস্থায় খেতে কিন্তু খুবই টেস্টি। আমি আপনাদেরকে হট গোলাপ জামুনটা কীভাবে পারফেক্টলি দোকানের মতো করা যায় সম্পূর্ণই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা একবার দেখলেই বুঝতে পারবে যে এই গোলাপ জামুন তৈরি করাটা কতটা সহজ। তাহলে সবার প্রথমে এখানে গোলাপ জামুনটা বানানোর জন্য আমি এখানে একটা মেজারিং কাপের 2 কাপ চিনি, মানে এটা সাধারণত ওজন করলে 500 গ্রামের মতো হবে, আর জল দিয়ে দিচ্ছি 3 কাপ, মানে এখানে 750 ml মতো। মানে যে বাটির পরিমাণে আপনারা 2 বাটি চিনি নেবেন সেই বাটির পরিমাণেই 3 বাটি জল দিয়ে দেবেন, তাহলে হিসাবটা হয়ে যাবে। এবারে 2-4টে ছোটো এলাচ মুখটা ফাটিয়ে একটু দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম রেখে চিনির রসটাকে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে হাতে করে নিয়ে বুঝতে পারবেন যে এটা কিন্তু মিডিয়াম রসও নয় আর খুব মোটাও নয়, মানে পাতলা একটু রস রাখতে হবে, কারণ গোলাপ জামুনের জন্য পাতলা রসটাই কিন্তু সবথেকে ভালো, কারণ এর ভেতরে রসটা ঢুকতে সাহায্য হয়। এবারে এই গরম রসটাকে একটা জায়গার মধ্যে রেখে দিয়ে আমি এখানে 150 গ্রামের মতো খোয়া ক্ষীর নিয়েছি। এই খোয়া ক্ষীর সম্বন্ধে আমি কিছু বলি। গোলাপ জামুন তৈরির ক্ষেত্রে এই যে প্রসেসটা, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রসেস। আপনাদের মাথায় রাখতে হবে যে এখানে খোয়া ক্ষীরটা সবসময় চাইবেন বাড়িতে তৈরি করে নেবার। বাড়িতে তৈরি করার কীভাবে খোয়া ক্ষীর তৈরি করতে হয় সেটা নিশ্চয়ই আমার চ্যানেলে অনেকবার আমি দেখিয়েছি, বা কীভাবে করতে হয় আমার চ্যানেলে আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন খোয়া ক্ষীরটা কীভাবে তৈরি করতে হয়। খোয়া ক্ষীর তৈরি করা খুবই সিম্পল একটা রেসিপি। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় এই খোয়া ক্ষীরের মধ্যে ডালদা পাইল থাকে, সেক্ষেত্রে আপনারা গোলাপ জামুন তৈরি করবেন খোয়া ক্ষীর দিয়ে, সেক্ষেত্রে কী হয় গোলাপ জামুনের কোয়ালিটিটা একটু অন্যরকম হয়ে যেতে পারে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন বাড়িতে খোয়া ক্ষীরটা বানিয়ে নিয়ে এই রেসিপিটা তৈরি করার। এই খোয়া ক্ষীরের এই গোলাপ জামুন তৈরির সবথেকে বড় মূল উপকরণ হচ্ছে খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটাই যদি সবথেকে ভালো পরিমাণে ভালো কোয়ালিটি নিতে পারেন তাহলেই কিন্তু গোলাপ জামুনের কোয়ালিটিটা সবথেকে ভালো হবে। তো বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, এই যে আমি গোলাপ জামুনের যে খোয়া ক্ষীরটা নিয়েছি এই খোয়া ক্ষীরটাকে কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। এগুলো কিন্তু কারিগরি প্রসেস। দেখুন, কোনো কাজ করতে গেলে আপনাদের হয়তো মনে হবে যে আমি অনেক কথা বলে দিই, কিন্তু না, কোনো কাজ যদি সঠিকভাবে শিখতে হয় বা জানতে হয়, সেই শেখার পেছনে যে সমস্ত জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে আপনাদেরকে অবশ্যই জেনে রাখা দরকার। কারণ কোনো মিষ্টি তৈরি করার ক্ষেত্রে আপনাদের অনেক সময় ভুল হতে পারে বা অসুবিধা হতে পারে। আমি যদি সেইগুলো আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিই সেক্ষেত্রে কী হবে যে আপনাদের এই মিষ্টিটা তৈরি করার ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা দেখুন, এখানে আরেকটা যে মূল উপকরণ লাগছে সেটা হচ্ছে ছানা। কতটা দেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। তাহলে এখানে আমি যে 150 গ্রাম খোয়া ক্ষীরটা নিয়েছি, আপনারা নিশ্চয়ই জানেন খোয়া ক্ষীর একটু এরকম চাপ থাকে, সেজন্য ছুরি করে আমি প্রথমে একটু পিস করে নিলাম। করে নেওয়ার পর হাতে করে খুব ভালো করে এটাকে গুঁড়ো করতে হবে। এইখানে আমি বলে রাখি যে এটাকে যত ভালো করে আপনারা মিহি করে বা গুঁড়ো করে সফট করে মাখতে পারবেন ততই কিন্তু গোলাপ জামুনের কোয়ালিটিটা খুব ভালো আসবে। আর এইভাবে হাতের তালু করে মেখে নেবেন। আর এতে করে যদি অসুবিধা হয় আপনারা একটা ছাঁকনি বা চালনার সাহায্যে এটাকে আরও ভালো করে গুঁড়ো করে নেবেন। তাহলে কি হবে, এই খোয়া ক্ষীরের ভেতরে আর কোনো রকম দানা থাকবে না, খুব সুন্দরভাবে মিহিভাবে এটা কিন্তু মোলায়েমভাবে গুঁড়ো করা হবে। এবার গুঁড়ো করে নেওয়ার পর হাতে করে একটু তালু করে এভাবে চেপে করবেন, দেখবেন এর মধ্যে একটা সুন্দর সফটনেস আসছে। যখনই এই সফটনেসটা এসে যাবে তখনই কিন্তু আর মাখার দরকার নেই। এখানে যে ছানাটা আমি তৈরি করে রেখেছি, ছানা লাগছে সাধারণত 1 কেজি খোয়া ক্ষীরের জন্য এখানে 250 গ্রামের মতো। তাই আমি এখানে
40 থেকে 45 গ্রামের মতো ছানা আমি তৈরি করে নিয়েছি। এই ছানাটাকে আমি একবার ভালো করে মেখে নিয়েছি। ছানাটাকে ভালো করে শক্ত করে জাঁক করে নেওয়ার পর এইভাবে মেখে নেবেন। মেখে নেওয়ার পর এই খোয়াকিটার সাথে ছানাটাকে খুব সুন্দরভাবে 1 থেকে 2 মিনিট ধরে একটু মেখে নেবেন, কারণ এটা এর মধ্যে মিশে গেলে দেখবেন খোয়াকিটা আরও খুব সফট হয়ে যাচ্ছে। এই রকমভাবে করে নেওয়ার পর এতে যে আমি সমস্ত উপকরণগুলো দিচ্ছি সেটা একবার ভালো করে দেখে নিন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো অ্যারারুট। এখানে যদি আপনাদের অ্যারারুট না থাকে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারবেন। এবারে দিয়ে দিলাম 1/2 চামচের মতো ময়দা আর 1/2 চামচের মতো চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা সাধারণত এটাকে কালার আনার জন্য খুব বেশি পরিমাণে দেবেন না। এবারে দিয়ে দিচ্ছি এখানে সাধারণত ছোটো এলাচের গুঁড়ো বা জায়ফলের গুঁড়ো যেটা হোক দিলেই হবে। আমি এখানে ছোটো এলাচের গুঁড়োটাই দিলাম। এবারে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা নয়, বেকিং পাউডার। সাধারণত এই চামচে কতটা দিচ্ছি দেখতে পাচ্ছেন। সাধারণত দেখবেন 1 কেজি খোয়া ক্ষীরের জন্য এখানে 8 গ্রাম হিসাবে বেকিং পাউডারটা দেওয়া হয়। বেকিং পাউডারটা এখানে সাধারণত 1 চামচের 5 ভাগের 1 ভাগের মতো দিলেই কিন্তু এটা হয়ে যাবে। এবারে এই সমস্ত উপকরণগুলো ভালো করে দিয়ে এখানে মাখতে হবে। যদি মনে হয় শক্ত লাগছে সেই জন্য এখানে 2 চামচের মতো প্রথমে আমি জল দিলাম। জল দিয়ে আমি মাখছি। আর এরপরেও যদি মনে হয় যে খুব ড্রাই হচ্ছে সেক্ষেত্রে আরও 1 থেকে 2 চামচ আপনারা এখানে জল দিতে পারেন। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলে দিই যে আপনারা যদি ছানাটা তৈরি করেন সাধারণত 250 ml দুধের যদি ছানা করেন এখানে 40 থেকে 45 গ্রাম কিন্তু ছানা রেডি হয়ে যাবে। এবারে দেখুন যে জলটা আমি দিলাম 2 থেকে 4 চামচ, এই জলের বেশি পরিমাণ দেবেন না, কারণ খুব বেশি নরম হয়ে গেলে গোলাপ জামুনটা ফুলতে অসুবিধা হবে বা ভেতরে রস ঢুকতে অসুবিধা হবে। সাধারণত এর প্রয়োজন মতোই কিন্তু আপনারা হাতে নিয়ে বুঝতে পারবেন, প্রয়োজন মতোই কিন্তু জলটা দেবেন। এইভাবে করে নিয়ে মেখে নেওয়ার পর এটাকে আমি একটা পলিথিনে করে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর 10 থেকে 15 মিনিট পর দেখতে পাচ্ছেন আমি এটা থেকে খুলে যখন আমি হাতে নিচ্ছি দেখুন এটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এরপরেও কিন্তু আরেকবার ভালো করে আমি 1 থেকে 1.5 মিনিট একটু মেখে নেব। মেখে নেওয়ার পর এটা কিন্তু গোছ তৈরি করার জন্য বা পাকানোর জন্য সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আর এখানে আমি বলে রাখি দেখবেন যে এই যে গোলাপ জামুনের যে খামিটা করেছি এই গোলাপ জামুনের খামিটা যখন একদম পারফেক্ট মাখা হয়ে যাবে তখন কিন্তু এই যে পাটা বা থালার ওপরে যে মাখবেন ওই থালার ওপর থেকে দেখবেন অটোমেটিক ছেড়ে দিচ্ছে। এবারে আমি এখানে আমার মতো সাইজের গুচিগুলো কেটে নিলাম, মিডিয়াম সাইজ। আর আপনারা চাইলে এর থেকে বড় সাইজ বা ছোট সাইজ করে নিতে পারেন। আর এখানে দেখুন এটাকে খুব ভালো করে একটু পাকিয়ে নিতে হবে, কারণ এর মধ্যে ফাটা বা কাটা দাগ যদি থেকে থাকে তাহলে কিন্তু তেলে ভাজার সময় এটা কাটা দাগটা ফেটে যেতে পারে। এর জন্য একটু টাইম নিয়ে ভালো করে পাকিয়ে নিয়ে আমি কিন্তু একটা জায়গার মধ্যে সব পাকিয়ে একই রকমভাবে রেখে দিলাম। আর এটা পাকিয়ে রেখে দিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে রাখবেন। আপনারা যদি এখানে কোনো সুতির গামছা বা কাপড় ব্যবহার করতে পারেন বা পলিথিন দিলেও হবে। গোলাপ জামুন তৈরি করার ক্ষেত্রে আরেকটা সবথেকে বড় প্রসেস হচ্ছে এই যে ভাজার প্রসেসটা। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখবেন যে আমি যেমন সুজির গোলাপ জামুন ভেজেছিলাম খুব চড়া খোলায় ভেজেছিলাম সেটা কিন্তু না। পান্তুয়া বা গোলাপ জামুন দুটো কিন্তু ভাজার প্রসেস একই। সেজন্য আমি যেভাবে পান্তুয়া ভাজি বা গোলাপ জামুন ভাজা সেই একই প্রসেস, লো টু মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেমটি বা তেলের টেম্পারেচারটা একদম হালকা থাকবে সেই অবস্থায় দিয়ে কিন্তু ভাজতে হবে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যে কোনো দেখুন এই যে ভাজার ওপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করছে, কারণ আপনারা যদি চড়া খোলার মধ্যে দিয়ে দেন ভেতরটা কাঁচা হয়ে যাবে, ওপরের সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। সেক্ষেত্রে কী হবে, মিষ্টির কোয়ালিটিটা খুব একটা ভালো আসবে না, ভেতরটা শুকনো হয়ে যাবে। সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মগুলো আমি যেভাবে দেখিয়েছি সেই পদ্ধতিতে যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনাদের মিষ্টি তৈরি করার ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না। এবারে গোলাপ জামুনগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য এখানে আমি সাদা তেল বসিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম রেখেছি। আর এখানে তেলের টেম্পারেচারটা দেখার জন্য এখান থেকে একটা ছেড়ে দিয়ে যখন দেখবেন এরকম পিলপিল করে উঠছে তেল থেকে তখন বুঝবেন যে তেলের টেম্পারেচারটা এখানে একদম পারফেক্ট আছে। এই রকম তেলের টেম্পারেচারেই কিন্তু এই গোলাপ জামুনগুলোকে ছাড়তে হবে। আর ছেড়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কড়াটাকে এইভাবে ধরে একটু ঘুরিয়ে নেবেন। আমি এখানে দুবার ধরে ভাজবো, সেই জন্য প্রথম ব্যাচটা আমি ভেজে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যখন দেখবেন এটা খুব সুন্দরভাবে তেলের ওপরের দিকে ভেসে যাচ্ছে তখন কিন্তু এখান থেকে একটা তুলে হাতে নিয়ে দেখবেন। যদি দেখেন যে খুব নরম লাগছে তাহলেই গ্যাসের ফ্লেমটি বাড়াবেন। আর যদি দেখেন যে গাটা একটু হালকা টেনে গেছে বা একটু শক্ত লাগছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটি একদম লো টু মিডিয়ামভাবে রেখে 5 থেকে 7 মিনিট এটাকে ভাজলেই কিন্তু দেখবেন গোলাপ জামুনের কালার এসে গেছে। আপনারা চাইলে গোলাপ জামুনের একদম হালকা কালারটাও আনতে পারেন বা একটু যদি কড়া করে ভাজতে চান সেটাও করতে পারেন। দুরকমভাবেই হবে, এতে করে খেতে ভালো হবে। এখানে দেখুন আমি এখানে মোটামুটি গোল্ডেন ব্রাউনের মতো একটা কালার এসে গেছে। এইরকম কালার যখন এসে যাবে তখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একটু বাড়িয়ে দিয়ে তারপর এগুলোকে তুলবো। এতক্ষণ কিন্তু লো টু মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেমটি ছিল, আর যখন আমি এটা তুলছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটি একটু বাড়িয়ে দিয়ে তারপর তুললাম, কারণ নাহলে
এর মধ্যে অতিরিক্ত তেলটা কিন্তু ঢুকে যেতে পারে। সেজন্য আমি এই গ্যাসের ফ্লেমটি বাড়িয়ে দেবার পর তারপরে আমি এটাকে তুলে রসে দেব। আর রসটা দেখুন, রসটা কিন্তু একটু গরম থাকতে হবে, খুব ঠান্ডা হয়ে গেলে হবে না, একটু যেন গরম থাকে সেই রকম রসেতে কিন্তু গোলাপ জামুনগুলোকে ভেজে ভেজে তেল ঝরিয়ে ঝরিয়ে এই রসের মধ্যে আমি দিয়ে দেবো। আর রসের মধ্যে দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু নেড়ে দেবো। 30 সেকেন্ড একটু নেড়ে দিলেই দেখবেন যে গোলাপ জামুনগুলো রসের মধ্যে মিশে যাচ্ছে। তখনই কিন্তু এখানে আর নাড়তে হবে না। এরপরে উপর থেকে একটা ঢাকা দেওয়ার পর আমি আরেকটা যে সেকেন্ড ব্যাচ আছে সেটা আমি ভেজে নিচ্ছি, বাকিগুলো আমি ভেজে নিলাম। ওই একই রকম প্রসেসে তেলের টেম্পারেচারটা একটু আপনারা ঠান্ডা করে নেবেন, তারপর এটাকে ভেজে নেবেন। দিয়ে এরকমভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন। আমি আগেরটা একটু সাদা সাদা কালার করেছি, আর দ্বিতীয় ব্যাচটা দেখুন একটু হালকা কড়া ভেজেছি। দুরকমভাবেই ভেজে দেখালাম। এই রকমভাবে ভেজে নেওয়ার পর এই রসে দিয়ে খুব ভালো করে একটু ডুবিয়ে দেবেন। ডুবিয়ে দিয়ে হাতে করে নিয়ে দেখবেন যে খুব নরম আছে না শক্ত আছে। যদি এরকম নরম হয়ে যায় বা রসটা এরকম বেরিয়ে বেরিয়ে আসে, তাহলে এটাকে আর গরম করতে হবে না। যদি দেখেন যে খুব শক্ত লাগছে, তাহলে একটু গরম করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এবারে দেখুন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পর আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে গোলাপ জামুনগুলো কত সুন্দর কালারটা এসেছে বা দেখতেও ভালো লাগছে, আর ভেতরে যে সব থেকে সম্পূর্ণভাবে রসটা ঢুকেছে সেটাও দেখতে পাচ্ছেন, যে টিপলেই রসটা কিন্তু বেরিয়ে বেরিয়ে আসছে। এবার এই গোলাপ জামুনগুলোকে আমি একটা বাটির মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পর ওপর থেকে দেখুন আমি স্তবক বসিয়ে দিয়েছি। এই স্তবকটা হচ্ছে সিলভার প্লেট, সাধারণত মিষ্টির দোকানের সরঞ্জাম যেখানে পাওয়া যায় সেখানে আপনারা পাবেন। এবারে এগুলোকে আমি কেটে আপনাদেরকে দেখাবো যে ভেতরটায় কত সুন্দর রস ঢুকেছে বা ভেতরটা কত সুন্দর জেলির মতো আছে। এই যে দেখুন ভেতরে কত সুন্দর রসটা ঢুকেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এখানে একটা হাতে করে টিপেও দেখাচ্ছি যে এই রকম যদি আপনারা পারফেক্টভাবে রেসিপিটা দেখেন বা করেন, তাহলে কিন্তু আপনাদের এই গোলাপ জামুনটা কিন্তু আমি যেভাবে করেছি যেরকম সেরকমভাবেই কিন্তু আপনাদের তৈরি হবে। আর আমার মেয়ে খেয়ে আপনাদেরকে বলে দিচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।